আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। যদি গুপ্ত থাকে, গুপ্ত থাকার অর্থ হচ্ছে গুপ্ত থেকে বা গোপনে থেকে সে কিছু কাজ করে। এখন সেই কাজগুলো যদি করে, তাহলে শিবিরের কাজ এমন কাজ যে কাজ তারা গুপ্ত থেকে করতে পারে। যেমন মানুষকে নামাজের জন্য ডাকা, কোরআন পড়তে শেখা, মানুষের পরীক্ষার ফি দিয়ে দেওয়া, টিউশন ফি দিয়ে দেওয়া, তারপরে কাউকে টিউশন ধরিয়ে দেওয়া, কারো উপকার করা, কাউকে রক্ত দেওয়া। গোপন থাকে যে সে যে একজন শিবিরের কর্মী বা শিবিরের সাথী, এইটা হয়তো সে প্রকাশ করছে না। কাকে প্রকাশ করছে না? যে শিবির নয় তাকে প্রকাশ করছে না। কিন্তু যে শিবির, সে তো জানতে পারতেছে যে এটা শিবিরের ছেলে। তো সেই নয়াপল্টনে আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের সেই বিশাল একটা ফুটবলের মতো বৃত্ত, ইসলামী ছাত্র শিবির লেখা। তো শিবির আসলে গোপনে কোথায় ছিল, গুপ্তটা কোথায়? এই গুপ্ত শিবিরটা আসলে কোথায় আছে? আগে না হয় ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, তোমরা যেটা বলছো, বা ছাত্রদল যেটা এখন বলছে যে লুঙ্গির নিচে ছিল। যদিও ছাত্রলীগ কখনো লুঙ্গি পরে না, লুঙ্গি পরার অভ্যাস তাদের নেই, তারপরেও যাক, লুঙ্গির নিচে তারা পরে ধুতির নিচে ছিল। কিন্তু এখন এখন তারা সেই গুপ্তরা কোথায় আছে? ছাত্র দলের মধ্যে আছে, এই তো। মানে বিষয়টা হচ্ছে যে এখন গুপ্ত শিবির ছাত্র দলের মধ্যে আছে। তার মানে কি? ছাত্রদল গুপ্ত শিবির। তোমরা প্রমাণ করো রাকিব গুপ্ত শিবির না, নাসির শিবির না, আবিদ শিবির না। আবিদ তো তামিল মিলাত মাদ্রাসায় পড়ছে, যেখানে শিবিরের ছেলেরা পড়ে, জামাতের ছেলেরা পড়ে। এটা তোমরাই এতদিন বয়ান দিয়েছো। সেই তামিল মিলাত মাদ্রাসায় পড়ে আবিদ যে শিবির নয়, গুপ্ত শিবির নয়, এটা কিভাবে তোমরা বুঝতে পারতেছো বা প্রমাণ পাচ্ছ? তার মানে আবিদ গুপ্ত শিবির। এখন আবিদ নিজেই আবার গুপ্ত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যে শিবির, তাকে তো আমরা দেখছি, সাদিক কায়েমরা শিবির, ফরহাদ ইসলাম ফরহাদরা শিবির, মহিউদ্দিনরা শিবির, শিবিরে বিশাল বিশাল মিছিল দেখছি, এরা শিবির। তাহলে গুপ্ত শিবির কারা? যারা গোপনে আছে। সেই গোপনে থাকা শিবিররা কারা? তার মানে ছাত্রদল। গুপ্ত শিবির মনে করে রাকিবরা যদি শেষ করে ফেলো, ক্রিজ দিয়ে মেরে ফেলো, তাতে কি শিবিরের লস না তোমাদের লস হবে? আমি তো মনে করি যে শিবির সভাপতির এখন উচিত একটা গুপ্ত শিবিরের তালিকা প্রকাশ করে দেওয়া, এবং সেই তালিকা সবই ছাত্র দলের হবে, কিংবা হইলো ছাত্রলীগের। কোনো ব্যবস্থা নিতে পারবা? এই যে গুপ্ত নামটা যে তোমরা তৈরি করলা, এবং একটা বয়ান, ন্যারেটিভ তোমরা বানিয়ে ফেললা যে গুপ্ত শিবির বলে একটা কিছু আছে। আমরা তো শিবিরকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এখন গুপ্ত শিবির মানে যারা শিবির নয়। আবারও বলছি, গুপ্ত শিবির মানে যারা শিবির নয়। তাহলে তারা কারা? তারা তোমাদের সাথে আছে, তোমাদের লুঙ্গির নিচে আছে, মানে তোমরা। এই তোমাদের মধ্যে কে শিবির, কে শিবির নেই, এবার তোমরা কাটাকাটি করো, মারামারি করে সেটা বের করে ফেলো। ইকবাল মাহমুদ টুকু, আন্দাবুর রহমান পার্থ, এরা কার আত্মীয়? সবই তো আওয়ামী লীগের আত্মীয়। তো তোমরা গোপনে আওয়ামী লীগ, প্রকাশ্যে বিএনপি। আবার ক্ষমতায় আসলে প্রকাশ্যে আওয়ামী লীগ, গোপনে বিএনপি। তোমরাই তো একই সাপের দুই বিষ, নৌকা ও ধানের শীষ। এগুলো তো মানুষের স্লোগান। আমি অনেকদিন থেকে ট্রাই করতেছি যে আসলে গুপ্ত আসলে কে আর শিবির কে, এটা বোঝার জন্য। যতদিন শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, বা যেখানে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, সেখানে শিবির গোপনে কাজ করে। তো গোপনে কাজ করে, কি কাজ করে? প্রশ্ন হচ্ছে গোপনে কাজ করে, তা কাজটা করে কি? ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির গুপ্ত ছিল। তো এই গুপ্ত অবস্থায় শিবির কি শিবিরের কাজ করতো নাকি করতো না? তো যদি গুপ্ত অবস্থায় শিবির কাজ করে, কি কাজ করে? দলের কর্মী বানায়, সমর্থক বানায়, তারপরে সব্বেদারি করে, কি বলে যে বিভিন্ন বৈঠকাদি করে, নিজেদের সাংগঠনিক কার্যক্রম চালায়। কিছু তো করে নাকি? নাকি গুপ্ত অবস্থায় থেকে শুধু গোপনে ঘুমায়? কি করে তারা? তো আমি বিষয়টা ভেবে পাই না যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায় শিবির গুপ্ত থাকে, তো সেই গুপ্ত থেকে আসলে করেটা কি? যদি গুপ্ত থাকে, গুপ্ত থাকার অর্থ হচ্ছে গুপ্ত থেকে বা গোপনে থেকে সে কিছু কাজ করে। এখন সেই কাজগুলো যদি করে, তাহলে শিবিরের কাজ এমন কাজ যে কাজ তারা গুপ্ত থেকে করতে পারে। যেমন মানুষকে নামাজের জন্য ডাকা, কোরআন পড়তে শেখা,
মানুষের পরীক্ষার ফি দিয়ে দেওয়া, টিউশন ফি দিয়ে দেওয়া, তারপরে কাউকে টিউশন ধরিয়ে দেওয়া, কারো উপকার করা, কাউকে রক্ত দেওয়া, এগুলো কি গোপনে হয় নাকি ওপেনে হয়? এগুলো কিন্তু আসলে ওপেনেই হয়। হ্যাঁ, কি হয় গোপনে? গোপন থাকে যে সে যে একজন শিবিরের কর্মী বা শিবিরের সাথী, এইটা হয়তো সে প্রকাশ করছে না। কাকে প্রকাশ করছে না? যে শিবির নয় তাকে প্রকাশ করছে না। কিন্তু যে শিবির, সে তো জানতে পারতেছে যে এটা শিবিরের ছেলে। শিবির কি গোপন অবস্থায় নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে নাই? করেছে তো। সাদিক কায়েমকে যারা চেনার তারা কি চেনে নাই? নাহিদ ইসলামরা বা গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে বা এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা কি সাদিক কায়েমকে চিনতো না? এস এম ফরহাদকে চিনতো না? চিনতো তো। আসলে গুপ্তটা তাহলে কোথায়? এটা ছাত্রদলের কোনো বন্ধুরা এটা কোনো উত্তর দেয় নাই যে কেন তারা আসলে শিবিরকে গুপ্ত বলে। যদি গুপ্ত থাকে তাহলে তো তোমাদের জন্য সহজ। আজকে যে তোমরা গুপ্ত বলে মারামারি এটা করলা শিবিরের সাথে, শিবির গুপ্ত, তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে চট্টগ্রামে শিবির তোমাদের চেয়ে 10 গুণ বেশি বের হয়ে আসছে রাস্তায়। তো তোমাদের লোকজন কোথায়? শিবির তো স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসছে। ইসলামী ছাত্র শিবিরের স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে। এর আগেও ইসলামী ছাত্র শিবিরের বিশাল ব্যানার নিয়ে শিবির ঢাকা শহরের বিভিন্ন বড় বড় রাজপথে আন্দোলন করেছে, মিছিল সংগ্রাম করেছে। এমনকি খালেদা জিয়ার বিভিন্ন কর্মসূচি, মার্চ ফর ডেমোক্রেসি থেকে শুরু করে যে কোনো জায়গায়, যে কোনো কর্মসূচিতে শিবির তো ওপেনে ছিল। এমনকি আহ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় সমাবেশ, নয়াপল্টনের সমাবেশে সবচেয়ে বেশি উপস্থিত ছিল জামাত শিবির, এবং তারা তাদের ব্যানার সহ উপস্থিত ছিল। শেষ পর্যন্ত বিএনপির নেত্রী তাদের অনুরোধ করেছে যে আপনারা আপনাদের ব্যানারগুলো এইভাবে শো করেন না, আমাদের কর্মীদের ভেতরে স্লাঘা তৈরি হয় বা তাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। আবার আওয়ামী লীগও বিষয়টাকে অন্যভাবে দেখে, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে এতটা দমন পীড়নে যাবে না। যখন দেখে যে জামাত শিবিরের লোকেরা বিএনপির সমাবেশে আসছে, তখন তারা ওই জামাত শিবির আছে এই উছিলায় তাদের উপর দমন পীড়ন বাড়ায়। এরকম একটি মেকানিজম, মানে এরকম একটি কোয়ালিশন তাদের মধ্যে হয়েছে যে আসলে জামাত শিবিরকে যেন তারা আসতে না দেয়। পরবর্তীতে আমরা দেখলাম যে জামাত শিবির থাকুক বা না থাকুক, বিএনপির উপর দমন পীড়ন চলছে। কিন্তু বিএনপি মনে করেছে কি, বিএনপির লোকদেরকে এটা বোঝানো হয়েছে যে জামাত শিবির না আসলে আমরা তোদেরকে কিছু করবো না, মারবো না, ধরবো না। পরে দেখলাম যে জামাত শিবির নিজেই মিছিল মিটিং করছে, বরং বিএনপি আর করতে পারে নাই। তো এটা ছিল বিএনপিকে আসলে আওয়ামী লীগের একটা ফাঁদে ফেলানো। তো সেই নয়াপল্টনে আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের সেই বিশাল একটা ফুটবলের মতো বৃত্ত, ইসলামী ছাত্র শিবির লেখা। তো শিবির আসলে গোপনে কোথায় ছিল? গুপ্তটা কোথায়? ধরা যাক গুপ্ত, হ্যাঁ, তো গুপ্ত এখন, শিবিরটা এখন প্রকাশ্য। আমরা যাদেরকে দেখছি প্রকাশ্য শিবির, তারা প্রকাশ্য শিবির। এখন গুপ্ত শিবির বলে একটা কিছু আছে, হ্যাঁ, ধরে নিলাম। এই গুপ্ত শিবিরটা আসলে কোথায় আছে? আগে না হয় ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, তোমরা যেটা বলছো, বা ছাত্রদল যেটা এখন বলছে যে লুঙ্গির নিচে ছিল। যদিও ছাত্রলীগ কখনো লুঙ্গি পরে না, লুঙ্গি পরার অভ্যাস তাদের নেই, তারপরেও যাক, লুঙ্গির নিচে তারা পরে ধুতির নিচে ছিল। কিন্তু এখন এখন তারা সেই গুপ্তরা কোথায় আছে? ছাত্র দলের মধ্যে আছে, এই তো। মানে বিষয়টা হচ্ছে যে এখন গুপ্ত শিবির ছাত্র দলের মধ্যে আছে। তার মানে কি? ছাত্রদল গুপ্ত শিবির। তোমরা প্রমাণ করো রাকিব গুপ্ত শিবির না, নাসির শিবির না, আবিদ শিবির না। আবিদ তো তামিল মিলাত মাদ্রাসায় পড়ছে, যেখানে শিবিরের ছেলেরা পড়ে, জামাতের ছেলেরা পড়ে। এটা তোমরাই এতদিন বয়ান দিয়েছো, যেটাকে জামাতের কারখানা বলা হয়, শিবিরের কারখানা বলা হয়। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এটা জামাত শিবিরের কারখানা। হান্নান মাসুদ সেখানে পড়ছে, সেজন্য তারা জামাত শিবির বানায় ফেলছো। ওর নাম কি, নাসির উদ্দিন পাটোয়ারি পড়েছে, তাকে জামাত শিবির বানায় ফেলছে। অর্থাৎ জামাত শিবির, সব জামাত শিবির। তামিল মিলাত মাদ্রাসা যারা পড়ে সব জামাত শিবির, কারণ তামিল মিলাত প্রতিষ্ঠা করেছে জামাত শিবিরের লোকেরা। প্রিন্সিপাল জামাতের রোকন, ওখানকার টিচাররা অধিকাংশ জামাতের রোকন। শিবির করে, শিবিরের ওখানে বিশাল মিছিল করে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জনশক্তি সাপ্লাই দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তামিল মিল্লাত থেকে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে জোয়ার, এটারও অবদান তামিল মিল্লাত মাদ্রাসার। সেই তামিল মিল্লাত মাদ্রাসায় পড়ে আবিদ যে শিবির নয়, গুপ্ত শিবির নয়, এটা কিভাবে তোমরা বুঝতে পারতেছো বা প্রমাণ পাচ্ছ? তার মানে আবিদ গুপ্ত শিবির। এখন আবিদ নিজেই আবার গুপ্ত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যে শিবির, তাকে তো আমরা দেখছি, সাদিক কায়েমরা শিবির, ফরহাদ ইসলাম ফরহাদরা শিবির, মহিউদ্দিনরা শিবির, শিবিরে বিশাল বিশাল মিছিল দেখছি, এরা শিবির।
তাহলে গুপ্ত শিবির কারা? যারা গোপনে আছে, সেই গোপনে থাকা শিবিররা কারা? তার মানে ছাত্রদল। এখন যদি আমার আমার মতে এখন ছাত্র শিবিরের সভাপতি এবং ছাত্র দলের সভাপতি মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে যে ঠিক আছে, গুপ্ত শিবিরের মধ্যে মানে শিবিরের গুপ্ত শিবির আছে, তো এদের আমরা নাম তালিকা প্রকাশ করে দিই। এবং এই নাম তালিকা প্রকাশ করার পরে যদি শিবির রাকিব থেকে শুরু করে নাসির উদ্দিন, আবিদ, এদের সকলের তালিকা সহ বলে যে হ্যাঁ এরা গুপ্ত শিবির, তোমরা কি করবা? তখন তো তোমরা বলবো না 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 না, এরা এরা ছাত্র দল। এই যে তোমরা গুপ্ত শিবির গুপ্ত গুপ্ত করছো এবং বলতেছো যে তোমাদের দলের ভিতর গুপ্ত আছে, শিবির গোপন অবস্থায় আছে বা ছাত্র দিগের মধ্যে ছিল, লঙ্গির নিচে ছিল, তোমরা তো এখন বিষয়টাকে প্রমাণ করতে পারতেছো না, বা কে গুপ্ত শিবির সেটা বুঝতে পারছো না, প্রমাণ করতে পারতেছো না। এখন শিবির যদি দাবি করে যে হ্যাঁ এরাই ছাত্র শিবিরের লোক, এতদিন গোপনে তোমাদের সাথে কাজ করছে, তোমাদের মধ্যে ছিল, তোমরা কিভাবে ব্যবস্থা নিবা? গুপ্ত শিবির মনে করে রাকিবরা যদি শেষ করে ফেলো, ক্রিজ দিয়ে মেরে ফেলো, তাতে কি শিবিরের লস না তোমাদের লস হবে? আমি তো মনে করি যে শিবির সভাপতির এখন উচিত একটা গুপ্ত শিবিরের তালিকা প্রকাশ করে দেওয়া, এবং সেই তালিকা সবই ছাত্র দলের হবে, কিংবা হইলো ছাত্রলীগের। কোনো ব্যবস্থা নিতে পারবা? আমি আজকে বলে দিলাম যে ছাত্রলীগের যারা আছে সব শিবির, ছাত্র দলের যারা আছে সব শিবির, গুপ্ত শিবির। আর প্রকাশ্যে ছাত্র শিবির যারা করে তারা মানে তারা শিবির, আর বাকিরা সব গুপ্ত শিবির। যারা প্রকাশ্যে শিবির করে তারা ছাড়া বাকিরা সবাই গুপ্ত শিবির। যে দলে আছে এনসিপির, ছাত্র শক্তি, সব শিবির। কি করবা তোমরা এখন? কিভাবে ব্যবস্থা নিবা? নাকি তোমরা যারা অপরাধ করতেছে শুধুমাত্র তাদেরকে গুপ্ত শিবির বলতে চাও? তাহলে আসো, এবার কিরিচ নিয়ে মারামারি কারা করলো? তোমার লোক, তোমার দলের লোক, নাম, ঠিকানা, বাপের পরিচয় সব সহ আসছে, ধরে নিলাম সে গুপ্ত শিবির। তাকে কেন থানায় নিয়ে যাচ্ছ না? তাকে কেন মিথ্যা কথা বলে প্রোটেকশন দেওয়াচ্ছ? আমি 100% নিশ্চিত সে শিবির। নাও, জেলে নাও, জেলে ভরো, বা তার পাটা কাটো, একটা গুপ্ত শিবিরের পা কাটো। তোমরা এমন একজনের পা কাটছো যে প্রকাশ্য শিবির, পা, হাঁটু তোমাদের নিজেদের লোকেরও কাটো। তাই যে রক কাটো, পা কাটো, এগুলো তো কাটাকাটির অভ্যাস তোমাদের। আবার শিবিরকে বলো রক কাটা। এইভাবে নিজেদের অপকর্মগুলো আর কত অন্যের উপর দায় চাপাবা? রাকিব তো একেবারে প্রকাশ্যে বললো শিবিরের উপর দায় চাপিয়ে দাও। এখন মানুষ তো এগুলো দেখতেছে, তোমরা যা করতেছো তাতে পচতেছো। তার প্রমাণ কি দেখো, চট্টগ্রামে একটা অঘটন ঘটাইলা, সারা বাংলাদেশে শিবির বিশাল বিশাল মিছিল করেছে। এক একটা জেলা শহরে যে পরিমাণ জনশক্তি নিয়ে শিবির মিছিল করেছে, সারা বাংলাদেশ কাঁপিয়ে ফেলেছে শিবির। ঢাকার রাজপথগুলো কাঁপায় ফেলছে শিবির। মিছিলগুলোতে হাজার হাজার শিবিরের ছেলেরা নেমেছে। তো হাজার হাজার ছেলেরা নেমে আসার পরও তোমরা যদি মনে করো শিবির গুপ্ত, তাহলে মানে প্রকাশ্য হবে কিভাবে? আর প্রকাশ্য হওয়ার এখন একটাই পথ আছে, শিবিরের একটা গুপ্ত শিবির বাহিনীর নাম তালিকা প্রকাশ করে দিতে হবে, এবং যে তালিকা প্রকাশ করলে দেখা যাবে যে তোমাদের দলের লোকেরা, কারণ শিবিরের বাইরে তার কেউ নাই, তোমরা আছো, তো তোমাদের নাম তালিকা আসবে। তোমরা একটু সতর্ক থাইকো, রাকিব, নাসির তোমরা একটু সতর্ক থাইকো, আবিদ তোমরা একটু সতর্ক থাইকো, কারণ কদিন পরে তোমাদের কর্মীরা তোমাদেরকে হত্যা করে বলবে যে এরা গুপ্ত শিবির ছিল তাই মারছে, এবং তোমার বাপ মা কেউ বিচার পাবে না, কারণ শিবির মারছে। তো শিবিরকে হত্যা করার একটা লাইসেন্স তোমরা পেয়ে গেছো। এবং জানা যায়, দেখবা যে শিবির জামাতের লোকেরা, যেহেতু জানাজা, হ্যাঁ, একটা পবিত্র দায়িত্ব, ইমানি দায়িত্ব, তারা উপস্থিত হবে, আরো প্রমাণ হয়ে যাবে। তারপর দেখা যাবে যে রাকিবের বাপ, নাসিরের বাপ, আবিদের বাপ সব হুজুর হুজুর দাঁড়িয়ালা, একেবারে জামাতি স্টাইলের চেহারা, আরো প্রমাণ হয়ে যাবে যে তারা গুপ্ত। মানুষ মনে করবে যে যাক মারছে, জামাত শিবিরের লোক মারছে, অসুবিধা নেই। মূল্যকে রাকিব, মূল্যকে নাসির, মূল্যকে আবিদ। এই যে গুপ্ত নামটা যে তোমরা তৈরি করলা, এবং একটা বয়ান ন্যারেটিভ তোমরা বানিয়ে ফেললা যে গুপ্ত শিবির বলে একটা কিছু আছে। আমরা তো শিবিরকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এখন গুপ্ত শিবির মানে যারা শিবির নয়। আবারও বলছি, গুপ্ত শিবির মানে যারা শিবির নয়। তাহলে তারা কারা? তারা তোমাদের সাথে আছে, তোমাদের লুঙ্গির নিচে আছে, মানে তোমরা। এই তোমাদের মধ্যে কে শিবির কে শিবির নেই, এবার তোমরা কাটাকাটি করো, মারামারি করে সেটা বের করে ফেলো। কিন্তু একটা জিনিস বোঝা গেছে, সেটা হলো যে তোমরা শেষ,
তোমরা রাজনীতিতে ধরা খাইছো, তোমরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে যেভাবে মিছিল করেছো। এক বলদ দেখলাম বলতেছে যে ওইটা শিবির ফালায় থেকে গেছে, আমরা কুড়াই নিছিলাম। কি সরল বুদ্ধি! বাংলাদেশের মানুষ এত বোকা মনে করো তোমরা যে শিবির একটা জিনিস ফালায় থেকে গেছে, মানে জায়গাটা তোমাদের, শিবিরের পাট ছিল এই পাশে, তোমরা ছিল ওই পাশে, শিবিরের লোক আইসা এখানে ফালায় থেকে গেছে, তোমরা আবার এখান থেকে কুড়াই নিছো। তোমাদের এখানে শিবির আসলো কিভাবে? তোমরা এমন মগা যে শিবির তোমাদের এখানে আইসা তাও আবার একটা রামদা ফালায় থেকে গেছে, আবার শিবির ওখানে বসে বসে তোমাদের ছবি তুলতেছে, তোমরা তাও বুঝো নাই। তোমরা একটা ছবি টবি তুলতা যে শিবির দাটা ফালায় রেখে যেতেছে, এগুলো কথা কেন বলো? পাবলিককে হাসাও কেন? একটা কিছু বলতে হয় তাই। তোমাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই, ওই অস্ত্র তোমার হাতে ছিল, তাও গ্রেপ্তার করা হয় নাই। কালকে তোমার লোকেরা তোমাকে গুপ্ত শিবির হিসেবে যদি ধরায় দেয়, তখন কি করবা? অথবা নাই ধরায় দিল, কালকে তোমাকে যদি অন্যরা ক্ষতি করে, কিছু করে, শিবিরের উপর দায় চাপায় দেওয়ার জন্য। লাশের রাজনীতিতে তোমরা অতীতেও করছো, নিজের দলের লোকের লাশ ফালায় মিছিল করা, এগুলো রাজনীতিতে, অতীতের রাজনীতি, এগুলো তো আছে অভ্যাস। কি করবা? নিজের জীবনটা বিপন্ন হবে। শিবিরের সাথে লোকটা আইসো না। শিবির যেটা করে অনেক চিন্তা ভাবনা করে করে। শিবির যেটা করে অনেক আটঘাট বেঁধে করে। জামাত শিবির, এনসিপি, পুরো বিরোধী প্ল্যাটফর্ম সুন্দর একটা মেটিকুলাস ডিজাইন করে পরিকল্পনা নিয়ে মাঠে নামতেছে। তোমাদের দিন শেষ, তোমাদের দিন শেষ। গতকালই তোমরা দেখাই দিচ্ছ যে তোমরা আওয়ামী লীগ হয়ে গেছো, তোমরা ছাত্রলীগ হয়ে গেছো, তোমরা ফ্যাসিবাদের চৌরাস্তায় উঠে গেছো। তোমাদেরকে আগামী 6 মাস টিকেইতে পারবে বলে মনে হয় না। যদি টিকে থাকো তাহলে জামাতের দয়ায় টিকে থাকবা। আগামী 6 মাসের বেশি যদি এই সরকার টিকে থাকে তাহলে সেটা জামাতের দয়ায় টিকে থাকবে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে পুরোপুরি অর্গানাইজ করার জন্য হয়তো তোমাদেরকে টিকায় রাখবে। কি জন্য টিকায় রাখবে? যাতে তোমরা মানুষের উপর যে অত্যাচারটা করতেছো, সীমাহীন অত্যাচার যে মানুষের উপর চালাইতেছো, মানুষ যেন আরো একটু বেশি তোমাদের চেহারাটা চিনতে পারে, তোমাদের নিপীড়নটা সহ্য করে অতিষ্ঠ হইতে পারে। বেগম জিয়ার যে ডিজাইনটা ছিল যে আওয়ামী লীগকে আগে পোস্তে দিতে হবে, তো সেই পোস্তে দেওয়ার জন্য হয়তো তোমাদের আরো কিছু সময় দিতে পারে। তবে আমার মনে হয় না যে 6 মাসের বেশি তোমরা সময় পাবা। কারণ তোমরা যে কার রাজনীতি করো, কার থেকে রাজনীতি শিখে রাজনীতি করো, যে আজকের যুগে কেউ এইভাবে প্রকাশ্যে ওপেনে অস্ত্র নিয়ে খুনাখুনি করে কয়জনকে মারবা তোমরা? এগুলো কি কোনো রাজনীতির মধ্যে পড়ে? ছাত্র রাজনীতি তো মেধার রাজনীতি। এই যে হত্যার রাজনীতি, তোমাদের চেয়ে বেশি হত্যা তো আওয়ামী লীগ করেছে, তোমাদের চেয়ে অনেক বেশি ছাত্রলীগরা হেলমেট বাহিনী ছিল, তারা হেলমেট পরে এসে মানুষকে মারছে, হত্যা করছে, যাতে কোনোভাবে তাদের গায়ে আঘাত না লাগে বা তাদেরকে মানুষ চিনতে না পারে। তোমরা তো প্রকাশ্যে জিনিসপত্র নিয়ে নেমে গেছো। কে দিছে এই বুদ্ধি? কে দিছে এই বুদ্ধি? এই যুগে এই ধরনের রাজনীতি কেউ করে? হত্যার রাজনীতি করে কয়জন মানুষ মারছো? শেখ হাসিনা তো দেদারসে গুলি করছে, যারে তারে গুলি করছে। তো কি হয়েছে? শেখ হাসিনা আছে এখন? আওয়ামী লীগ আছে? ছাত্রলীগ এখন রাস্তায় নামতে পারে? সে শিবির বড় বড় মিছিল করতেছে। আওয়ামী লীগ আমলেও মিছিল করছে, এখনো মিছিল করতেছে শিবির। শিবিরই তো বীর দর্পে আছে। আওয়ামী লীগের এত নিষ্পেষণ, একদম নাই করে ফেলছে, জামাত শিবিরকে নাই করে ফেলছে, ফাঁসি দিয়ে ফেলছে, শেষ। ইউনিয়ন পর্যায় থেকে ধরে ফেলছে, মারতে 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 কোথায় শেষ? বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জয়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির জয়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির জয়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির জয়ী, চট্টগ্রামের শিবির জয়ী। কি ভাবো তোমরা? কিরিচ দিয়ে 2 জনের পা কেটে দিয়ে, কয়েকজনকে হত্যা করে, গুম করে রাজনীতি শেষ হয় না। রক্তের বিনিময়ে রাজনীতির পাটাতন তৈরি হয়। রাজনীতির পাটাতন তৈরি হয় রক্তের বিনিময়ে। আজকে যখন সারা বাংলাদেশে শিবির মিছিল করেছে, তোমাদের লোকেরা বিড়ালের মতো পালিয়ে গেছে। জনগণ তাদের সাথে ছিল এবং রাস্তায় নেমে এসছে তাদের সাথে মানুষজন। মানুষের সমর্থন পেয়েছে শিবির। তোমরা মানুষের ধিক্কার করিয়েছ। রাজনীতিতে তোমরা জিরো হয়ে গেছো। কোন মানুষ এইরকম প্রকাশ্য অস্ত্রবাজি দেখে, খুন খারাপি দেখে তোমাদেরকে সমর্থন করতে পারে না। তারা অমানুষ। যদি কেউ সমর্থন করে তারা অমানুষ।
আর এই অমানুষের জন্য শাস্তি হচ্ছে যে তোমরাই আবার 2 দিন পর তাদেরকে হত্যা করবা। তখন তারা বলবে, আহা, এদেরকে না আমরাই দুধ কলা দিয়ে পুষছিলাম। এইসব করো না। সময় আর নেই, তোমরা গতকাল দেখাই দিছ। তারপরও যারা এখনো পর্যন্ত অপকর্মে লিপ্ত হও নাই, তোমাদের জন্য সুযোগ আছে, ভালো রাজনীতি করো। আর না হয় বলে রাখলাম, ছাত্রলীগের চেয়েও করুণ পরিণতি হবে এই ছাত্র দলের গুন্ডাদের। করুণ পরিণতি হবে। বাংলাদেশের কোথাও এদের ঠাঁই হবে না। বাংলাদেশের জনগণ এদেরকে ঠাঁই দিবে না। কারণ এরা এখনই যেভাবে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, যদি মানুষের রক্ত ঝরায়, এক আবু সাইদের রক্ত থেকে কিন্তু সারা বাংলাদেশে আগুন চলে গেছে। এমন কাউকে তোমরা হত্যা করবা যাকে তোমরা বৈধতা দিতে পারবা না। এমন একজনের পা কাটছো যে শিবির বলে আজকে কিচ্ছু হচ্ছে না, কিন্তু কাল তোমার ওই লোক কিন্তু আরেকজনের পা কাটবে যে হয়তো শিবির হবে না। শিবির ছাড়া অন্য কারো পা কেটে ফেললে, কিছু একটা করে ফেললে, তার হয়ে কিন্তু শিবির রাস্তায় নামবে। শিবিরের জন্য কেউ নামুক বা না নামুক, দুনিয়ার সবাই নামবে। তোমাদের একটা ঘটনা বলি। ছাত্রলীগ সবসময় পুলিশ বাহিনী নিয়ে যেত, তাদেরকে দিয়ে শিবিরের গায়ে গুলি কর, তাই গুলি কর গুলি কর। ওসি সালাউদ্দিনের নাম কে না শুনছে? সেই কুখ্যাত ওসি, সে কিন্তু জাসদ ছাত্রলীগের পোলাপানরা ধরে নিয়ে এসে গুলি করে মারত, পায়ে গুলি করে পঙ্গু বানিয়ে দিত। একজন র্যাব লিমন নামের একটা ছেলেকে কিন্তু পায়ে গুলি করে পঙ্গু বানিয়ে ফেলেছিল। জঙ্গি টঙ্গি বহু কিছু সাজানোর চেষ্টা করেছে আন্তর্জাতিক মিডিয়ায় এবং আন্তর্জাতিক মিডিয়ায়, কোথাও শেষ পর্যন্ত এটা এটা প্রমাণ করতে পারে নাই। শেষ পর্যন্ত কি হয়েছে, এক লিমনের কারণে পুরো র্যাব বাহিনী সারা বাংলাদেশে, আন্তর্জাতিক বিশ্বে নিন্দার ঝড় উঠে গেছে। তোমরা সেই জায়গায় আসতেছো। অলরেডি তোমরা যে ধরনের কিরিচ দেখাইছো, হ্যাঁ, এই কিরিচ প্রকাশ্যে রামদা দেখিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছ যে তোমরাও ছাত্রলীগের ফটোকপি, তোমরাও সেই সাপ হতে চলেছ। তোমাদের পথ ওই একই পথ, ছাত্রদলের পথ, ছাত্রলীগেরই পথ। এই পথই তোমার ঠিকানা। অতএব এবার বিনাশের জন্য তৈরি হও। আজকে সারা দেশে শিবিরের মিছিল দেখে আমার কাছে এটাই মনে হয়েছে, শিবিরের সাদিক কায়েমরা নির্বাচনের সময় যে থিম ঘোষণা দিয়েছিল, আমরা থামবো না, শিবির ঠিক সেই জায়গায় আছে। শিবির থামবে না, শিবিরকে থামাতে পারবে না, পারবে না, পারবে না। কাল লক্ষ লক্ষ মানুষ হাত তুলে তোমাদের জন্য বদদোয়া করেছে। একটা নিরীহ ছাত্রের পা কেটে দিয়েছো তোমরা। এইটার নাম রাজনীতি? যদি মতবিরোধ থাকে ডিবেট করো, মতবিরোধ করো। সংসদ আছে, সংসদে তো বেশ মিষ্টি ঝগড়া চলতেছে, করতে দাও। কি করবে দখল করে? কয়দিন টিকে থাকবে? সারা বাংলাদেশ দখল করে আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল, আজকে কোথায়? কোথায় আছে তারা? কেউ নেই। আজকে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। কি দরকার এরকম 2 দিন খুব বীরের মতো খুব সাহস দেখায় পুলিশ সাথে নিয়ে, তোমরা যখন বিভিন্ন অপকর্ম চালাও পুলিশ তখন ফোন ধরে না। এই পুলিশ কোনোদিন সংস্কার হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘটনার পর, জুলাইয়ের অভ্যুত্থানের পর কথা ছিল পুলিশ সংস্কার হবে না। তো পুলিশ সংস্কার হবে না, সে সবসময় রাজনৈতিক দলের সহযোগী হয়ে থাকবে। সে পুলিশ কোনো সহযোগিতা করে না, সাধারণ মানুষের জন্য নিরাপত্তা দেয় না। কিন্তু এই পুলিশ সহ আর পুলিশ বাহিনী, র্যাব, যত বাহিনী ছিল, মসজিদের ইমাম সহ পুরোহিত থেকে শুরু করে সবকিছু নিয়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে। কেন এই 2 দিন আগের স্মৃতিটা তোমাদের মনে পড়ে না? কেন মনে পড়ে না? ছাত্র দল ছাত্রলীগের চেয়ে এমন কি বেশি পাওয়ারফুল যে তারা টিকে থাকবে বলে আশা করে? একটা জায়গা আমাকে দেখাও যে ছাত্রদল এই কারণে ছাত্রলীগের চেয়ে ক্ষমতাবান এবং টিকে থাকবে। ছাত্রদল কি জনপ্রিয়? তাহলে আমরা কি দেখলাম? ডাকসু ইলেকশনে, জাকসু ইলেকশনে, জকসু ইলেকশনে, রাবি ইলেকশনে, চবি ইলেকশনে, প্রত্যেকটা ইলেকশনে ধরা খাইছে। তোমরা যে শিবিরকে গুপ্ত বলো, তোমরা কি করলা?
তোমাদের প্রার্থীরা, তোমাদের প্রকাশ্য প্রার্থীরা সব জায়গায় হারছে। যে ছেলেটা জিতছে এখন দেখি যে সে ছাত্র দলের জিতু। যদি সে ছাত্রদল পরিচয় দিত সে জিতবে না, আমরা তার পরিচয় দাও নাই। তার মানে গুপ্ত রাজনীতি তোমরা করতেছো। তোমরা আওয়ামী লীগের লোকরা এমপি বানাইছো, তার মানে এতদিন সে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল। এখন বিএনপির অনেক খুনি হয়তো, মানে আওয়ামী লীগের অনেক খুনি হয়তো আসলে মূল বিএনপি এতদিন আওয়ামী লীগের হয়ে খুন খারাপি করছে, কারণ তাদেরকে তোমরাই ছাড়াই আনছো। এস আলম তো আসলে আওয়ামী লীগের লোক না, সে তো বিএনপির লোক। এ ব্যাংক লুট করেছে এস আলম, সে তো বিএনপির কথাই করছে। কারণ সে তো আর এস আলম যে সালাউদ্দিনের আত্মীয়, সে তো আর আজকের আত্মীয় না, আর বহু আগের আত্মীয়। ইকবাল মাহমুদ টুকু, আন্দাবুর রহমান পার্থ, এরা কার আত্মীয়? সবই তো আওয়ামী লীগের আত্মীয়। তো তোমরা গোপনে আওয়ামী লীগ, প্রকাশ্যে বিএনপি, আবার ক্ষমতায় আসলে প্রকাশ্যে আওয়ামী লীগ, গোপনে বিএনপি। তোমরাই তো একই সাপের দুই বিষ, নৌকা ও ধানের শীষ, এগুলো তো মানুষের স্লোগান। অন্যদের গুপ্ত না বলে নিজেদের রাজনীতিকে নিজেরা সাজাও, আর সাজাইতে না পারো রাজনীতি না করে অন্য কিছু করো। ছাত্র রাজনীতি করতে হলে ছাত্র হও। এই আদু ভাইদের রাজনীতি দিয়ে, এদের পরিকল্পনা দিয়ে ছাত্র রাজনীতিটার পরিবেশটাই ধ্বংস করে দিচ্ছ। কয়েকটা ছাত্রের জীবন নিবা, কিন্তু বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে। শিবিরের ছেলেরা নিরীহ এবং নিষ্পাপ, এরা কাউকে মারে না, এরা কাউকে কাটে না, কারো কোনো ক্ষতি করে না, বরং এরা মানুষের উপকার করে বেড়ায়। এরা মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়। এদের হত্যা করার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের মানুষের অন্তর কেঁদে ওঠে। যারা এদেরকে চেনে, যারা এদের কাছ থেকে উপকৃত হয়, তাদের বুকের ভিতরটা কান্না করে এবং তারা বদদোয়া করে। তারা তার আইন হাতে তুলে নিতে পারছে না, তারা বদদোয়া করে। এবং আমি দেখেছি যারা ছাত্র শিবিরকে, সেই যে ওসি সালাউদ্দিনের কথা বললাম, সেই ওসি সালাউদ্দিনের পরিণতি কি হয়েছে? শেষ পর্যন্ত কিন্তু সে ওই যে দেলোয়ার হোসেনকে সে ধরে পিটাইছিল, শিবিরের অমুক নেতাকে ধরে পিটাইছিল, তারা কিন্তু এখনো রাজনীতি করছে। ওসি সালাউদ্দিন কিন্তু পৃথিবীতে নাই। ওসি সালাউদ্দিন পৃথিবীতে নাই। শিবিরকে সবচেয়ে বেশি টর্চার করেছিল যে লোকটা, ডিবি মনিরুলটা কোথায় এখন? নাই। তোমরা যারা এসব করছো, তোমাদের অস্তিত্ব থাকবে না। যত প্ল্যান করো, জামাত শিবিরের অস্তিত্ব বিলীন করতে পারবে না। কারণ জামাত শিবির ওই যে পবিত্র কোরআনের একটা আয়াত গভীরভাবে বিশ্বাস করে, যারা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তারা চায় এটা আসলে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। আল্লাহ তাআলার ঘোষণা। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর নূর, আলো বহনকারী দল, তাদের কখনো বিনাশ হয় না। তোমরা যত চেষ্টা করো, কাফিররা চেষ্টা করেছে, ফেরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, ইসলামের আলো কোনোদিন মুছতে পারবে না। তোমরা বলো যে তোমরা কি বলে ধর্ম বিক্রি করো না। ধর্ম চর্চা করো, বিক্রি করার দরকার নেই, চর্চা করো, নামাজ পড়ো। তোমাদের মধ্যে এরকম কেউ আছে যে সূরা সুন্দর করে বলতে পারে? তারেক রহমান থেকে শুরু করে যতজন আছে বিএনপির, তোমাদের ধর্মমন্ত্রী পারবে শুদ্ধ করে সূরা পড়তে? ইসলাম জানি সে, ইসলামের আলো আছে তার মধ্যে, শুধু লম্বা টুপিদারি এটুক ছাড়া। যদি ইসলাম থাকতো সে কি ঋণ খেলাপি হইতো? অবৈধভাবে ঋণ নিত প্রভাব খাটিয়ে? তো তোমরা ধর্ম বিক্রি, তোমাদের ধর্মই নেই, বিক্রি করবা কি? ধর্ম চর্চাই তো করতে জানো না। শুক্রবারে নামাজ ছাড়া নামাজ পড়ো না, সে তোমাদের ইচ্ছা, তোমরা নামাজ পড়ো না পড়ো, কিন্তু যারা নামাজ কালাম পড়ে তাদেরকে আবার ধর্ম ব্যবসায়ী বলো কেন? তোমাদের লোকেরাই দেখি জান্নাতের টিকিট বিক্রি করে, আবার তোমার নেতা তারেক রহমান বলে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। এসব অপবাদের রাজনীতি করলে মানুষ হাসে। রাজনীতিটাকে এখন অন্তত ঠিকভাবে চলতে দাও, আর তা না হলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেভাবে বিনাশ হয়ে গেছে, বিএনপি ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের রাজনীতি করবে সুস্থ ধারার রাজনীতি যারা করতে চায় শুধু